হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেলে রক্তাক্ত রেলযাত্রীরা। প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত বিএনপি, গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ। ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ঋণ 10,000 কোটি টাকা, শেয়ার বিক্রির সিদ্ধান্ত। প্রিমিয়ার ব্যাংকে ডাক্তার ইকবালের পারিবারিক লুটপাট, রয়েছে অর্থ পাচারের বিস্তর অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শোরুম উদ্বোধন আর নিত্য নতুন ব্যবসায় বিনিয়োগ ছিল সাকিবের নেশা, 4 কোটি টাকা খেলাপি ঋণে আইনি নোটিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত আগামী 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়। এদিন সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী সহ 13 জনকে। এ কারণে সকালেই পুরো ট্রাইব্যুনাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। জুলাই আগস্টের গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপরই আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। এরপর একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনাইদ আহমেদ পলককে। এরপর তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। সে সময় চিফ প্রসিকিউটর বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর চেষ্টা চলছে, ইন্টারপোলের কাজও চলমান। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনা ছিলেন জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু। এই 13 জন সহ বাকিরা ছিলেন সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে এই অপরাধগুলো সংগঠন করেছেন। এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন, এবং আমরা সে আদেশও পেয়েছি। অন্য মামলায় গ্রেফতার থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে ট্রাইব্যুনালে আওয়ামী সরকারের হেভিওয়েট সাবেক মন্ত্রী ও সাবেক বিচারপতি ছিলেন ভাবলেশিন। প্রিজন ভ্যানে ওঠা নামার সময় কেউ হাত নেড়ে দোয়া চেয়েছেন, কেউ ইশারায় জানান ভালো আছেন। এজলাসের কাঠগড়া থেকে প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত সবার নজর ছিল জুলাই আগস্ট গণহত্যার এই সুপিরিয়র রেসপন্সিবলদের ওপর। শাকিরা আরজুর আরেকটি রিপোর্ট। কয়েক মাস আগেও তারা ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আওয়ামী সরকারের অন্যতম প্রভাবশালী ছিলেন এই মন্ত্রী নেতারা। আদালত প্রাঙ্গণে থাকা সবার দৃষ্টি ছিল তাদের দিকেই। টানা 2 ঘন্টার শুনানি শেষে কাঠগড়া থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় হাত নেড়ে অভিব্যক্তি জানান কেউ কেউ। দুহাত তুলে দোয়া চান জুনায়েদ আহমেদ পলক। এদিন আত্মীয় স্বজনের সাথেও দেখা করার সুযোগ পান আসামিরা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিনশেডের এজলাসে একসঙ্গে বসতে দেয়া হয় আসামিদের। এই টিনশেড এজলাসটি একসময় উদ্বোধন করেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এজলাসে ঢুকে কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেন আসামিরা। আইনজীবীর শুনানির সময়টা মনোযোগ দিয়ে সব শুনেন 13 আসামি। একে অপরের সাথে কথাও বলেন তারা। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 4.5 ঘন্টা অবরোধ করে আলোচনার জন্য সড়ক ছেড়ে দিলেও পরে ফের অবস্থান নিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর আগে সকালে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে অবরোধ করলে বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মহাখালী রেল ক্রসিং অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা 2টি আন্তনগর ট্রেন থামিয়ে দিলে হামলা হয়। এতে শিশুসহ কয়েকজন আহত হন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। এই তিতুমির যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা বা দাবিটা, এটা আজকের না, এটা 1997 সাল থেকে চলে আসতেছে, এখন পর্যন্ত চলমান। 97 থেকে আন্দোলন শুরু হওয়ার পর 98 সালে আমাদের ইন্টারকে বাদ দেওয়া হয় শুধুমাত্র আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য। কিন্তু 2005 সালে কোনো কারণবশত জগন্নাথকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, আমাদের দেওয়া হয় না। এটা অবশ্যই রাজনৈতিক কারণে। সোমবার বেলা 11:15টার দিকে 1.5 থেকে 2,000 শিক্ষার্থী তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। আমাদের দাবি মানা হোক। আমাদের অযৌক্তিক না তো 57,000 শিক্ষার্থী আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম শিক্ষার্থী কারণ নাই। আমাদের জায়গা আছে, আমরা 5 থেকে 6টা হল ওখানেই হল করা যাবে, 10টা হল করা যাবে, নাহলে আমাদের স্থায়ী ক্যাম্পাস করা যাবে। তিতুমির ভার্সিটি হবে এটা আমার না, পুরো মহাখালী, গুলশান, বনানী এবং 58,000 শিক্ষার্থীর পানের দাবি। এতে বনানী থেকে তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছাত্ররা আন্দোলন করলে তারা মানুষের কষ্ট না দিয়া সরাসরি তারা সরকারের সাথে যোগাযোগ করিয়া এটা মীমাংসা করা উচিত। অধিকার হলো ছাত্রদের, ছাত্রই দেশ চালাবে, এরা অধিকার হেরা যাবে না। এই যে 3 ঘন্টা বৈশা রয়েছে, কে বা খাওয়া, কে বা সরকার পেবা কিয়া, যে তাদের যে লোকগুলা যেখানে আছে, যেহেতু যে পদে যারা বৈশা রয়েছে তাদেরকে জানানো দরকার। রাস্তাঘাট 2 দিন পর বন্ধ কইরা এত আন্দোলন করা ঠিক না। খুব কষ্টের দেশ এটা। এই দেশে জন্মগ্রহণ কইরা কি যে ভুল করছি, খালি ঢাকা এলেই কষ্ট করা লাগে, ঢাকা এলেই কষ্ট। আমি ভাই কুমিল্লা থেকে আসলাম, ভাই এই সাইদাবাস থেকে এটা খুব কষ্ট করে আসলাম। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং 2টি আন্তনগর ট্রেন থামিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ 2 ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 4.5 ঘন্টা পর আন্দোলনকারীরা সড়ক ছাড়লে সড়ক যোগাযোগ ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 1.5 ঘন্টা পর আবারও মহাখালীর বিভিন্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে গত এক যুগে যারা আত্মাহুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্দোলনের বাইরেও যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। মাহিলা ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কাজ বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে। এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের সহায়তা করে ঘোষণা দেন, আন্দোলনের শহীদদের স্মরণে তাদের স্ব এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রূপরেখা না দেয়ায় কিছুটা আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় মির্জা ফখরুল বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা দেবেন, এমনটাই আশা ছিল। এ সময় সবার কাছে গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যত থাকবে সমস্যাও তত তৈরি হবে। আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই, তাই তাদের সাথে কোনোভাবেই দূরত্ব তৈরি করা যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়েছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কার দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে উল্লেখ করে জনগণ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে সংস্কার শেষে নির্বাচন নাকি নির্বাচন আগে। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ নানা ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। New Bangladesh is not going to come through just holding an election. Holding an election is a repetition of the old ways of doing things in politics and so on. নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দল যেটা চাইবে তার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার কার্যক্রম চালিয়ে যাবে। Whole country wanted something new, something different than the old. আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Needs the police system freshly designed and so on.
it needs most of all reform of the constitution. অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে এটা নিশ্চিত। তবে পুরোটাই নির্ভর করছে মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা বলেন তিনি। The regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. Our intention to get it done as quickly as possible. চলমান সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ নতুন কিছু চায়। সংবিধান সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে। নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার শেষ করা দুই প্রক্রিয়ায় একসঙ্গে চলছে। Two parallel things going on. One is the preparation for election. Another is the preparation for all the reforms. পুরো সংস্কার শেষে নির্বাচন নাকি আগে নির্বাচন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। So at one point it will be ready for an election, and we'll keep asking the people of Bangladesh, would you like to go to the election now, or you'd rather have these reforms done? ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। Kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। I had no interaction with President Trump in the past, so I had no problem with him. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এস আলমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়া হবে। এক্ষেত্রে 10,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। পাশাপাশি নতুন আরও 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি। আমানত ও ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ব্যবধান ঘোচাতেই এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে, বাড়বে মানুষের আস্থাও। তহিদুর রহমানের রিপোর্ট। ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির 80% বেশি শেয়ার কবজায় নেয় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এস আলম। হাতে থাকা শেয়ার যাতে এস আলম বিক্রি করতে না পারে সেজন্য এস আলমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। আশা করা যায় না যে গাছে গাছে ফুল ফুটবে। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, এস আলমের জব্দ 10,000 কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এছাড়া নতুন ইস্যু করা হবে আরও 10,000 কোটি টাকার শেয়ার। আমানত এবং ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি। শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান। একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসসিসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। ইসলামী ব্যাংকের 17 শাখায় 45টি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে এস আলম গ্রুপ অন্তত 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি। আমরা হিসাবগুলি করে দেখেছি, আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-এ আসছে। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংকে যুক্ত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। যদি আসে এটা একটা ক্রেডিবিলিটি দেয়, তার বার উঁচা নিয়ে। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। অভিহিত মূল্য অনুযায়ী এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় 1,600 কোটি টাকা। তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় 10,000 কোটি টাকা। ভাঙতে সহজ, গড়তে পারা যায় না, আমরা সেই ভাঙতে দিতে চাইব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে এস আলমের লুটপাটে ইসলামী ব্যাংকের খেলাপি বেড়ে উন্নীত হয়েছে প্রায় 18,000 কোটি টাকায়। এর মধ্যে এস আলমের খেলাপি ঋণ প্রায় 10,000 কোটি টাকা। খেলাপি ঋণ নিয়ে চাপের মধ্যে পড়েছে ইসলামী ব্যাংক। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি তত্ত্বাবধানে 2017 সালে ইসলামী ব্যাংক দখল করে সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম।
পট পরিবর্তনের আগ পর্যন্ত ঋণের নামে লুটপাট চলে ব্যাংকটিতে। নামে বেনামে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে বের করে নেয় ৯০,০০০ কোটি টাকা, যার বেশিরভাগই পাচার হয়েছে। ইকোনমির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকিংটা, সেটা সারা বিশ্বের কাছে যে মেসেজ যাচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর, এটা কিন্তু ভালো মেসেজটা নিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এস আলমের লুটপাটের কারণে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে ১০,০২৭ কোটি টাকা। ব্যাংকটির মোট খেলাপি ঋণ উন্নীত হয়েছে ১৭,৭৫১ কোটি টাকায়। আমানতকারী টাকা নিয়ে এটা সরিয়ে ফেলছে, কোথায় কি করছে, এখন এটা দায়িত্বটা অবশ্যই যারা এটার সঙ্গে যোগ সদস্য এটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। প্রাপ্ত তথ্য বলছে, সম্প্রতি এস আলমের দখলমুক্ত হওয়া অন্য ব্যাংকগুলোর অবস্থাও একই। ঋণের নামে ইসলামী ব্যাংকের আমানতের প্রায় ৮০% লুটপাট করেছে ব্যাংক খেকো এস আলম। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লুটেপুটে খাচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার HBM ইকবাল। নিজে ব্যাংকের চেয়ারম্যান, 2 পুত্র বসেছেন পরিচালনা পর্ষদে। ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে তারা গড়ে তুলেছেন অঢেল বিত্ত বৈভব। সম্পদশালী হয়েছেন ইকবালের স্ত্রী চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীও। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও বিস্তর। হিরোজুম্মানের রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরে ব্যাংক লুটপাটের অলিখিত লাইসেন্স পেয়েছিলেন গুটি কয়েক ব্যক্তি। লুটেরাদের একজন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার HBM ইকবাল 2011 সালে প্রিমিয়ার ব্যাংক দখলে নিয়ে বসেন চেয়ারম্যান পদে। 2 পুত্রকে বসান পরিচালনা পর্ষদে। ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বের করার অভিযোগ রয়েছে। ব্যাংকটাকে নিজের ভাবেন, ওনারশিপ কনসেপ্ট নিয়ে কাজ করেন। এসব অর্থ দিয়ে 5 তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টার, বিশ্ববিদ্যালয় সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ডাক্তার HBM ইকবাল। একসময়ের চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীকে বিয়ে করে তাকেও সম্পদশালী করেছেন তিনি। অভিযোগ উঠেছে সংঘবদ্ধ অর্থ পাচারের। অর্থনীতিবিদরা বলছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারকে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যাংক থেকে এরকম ব্যাংকের মাধ্যমে এ ধরনের লুকোচুরি খেলা বা দেশকে ক্ষতি করা কোনোভাবেই করা যাবে না। এ ধরনের মেসেজটা আমার মনে হয় যে আসা উচিত। সুতরাং যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তিকে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত কিন্তু এটা ভবিষ্যতে আরো মাথাচাড়া দিতে পারে। এদিকে ডাক্তার ইকবাল, তার 2 পুত্র ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় কারখানায় আগুন, গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন, এটার ব্যাপারেও আলোচনা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে ভেরিফিকেশনের মানদণ্ড হিসেবে জাতীয় পরিচয়পত্রকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা। পুলিশে নিয়োগ ও গ্রেফতার আইন সংশোধন সহ আলাপ হয় নানান ইস্যুতে। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন কমিশন প্রধান। তুলে ধরেন সরকারি বেসরকারি নিয়োগে পুলিশ ভেরিফিকেশন জটিলতা নিরসনের সুপারিশ। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি মেবি
খালা, খালু, ফুপা এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পর্কে নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তো আমরা এই জিনিসগুলো আমাকে বাদ দিতে সুপারিশ করছি। আমরা বলছি যে সবচেয়ে আমাদের প্রথম 1 নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড। গ্রেফতার ও রিমান্ডের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মানার সুপারিশ এসেছে সভায়। পুলিশ যে অ্যারেস্ট করলে প্রথম আত্মীয়স্বজনকে বলতে হবে, এটা তো একটা বড় একটা ইয়ে। মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবে যে আমি আপনার আত্মীয় আসতে অ্যারেস্ট করছি আমরা, এটা তো একটা বড় একটা ধরনের রিলিফ। 54 ধারা সংশোধনের বিষয়েও মতামত তুলে ধরা হয়েছে কমিশন সভায়। নিয়মকানুন মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার কলতাসুতিতে অ্যামাজন নিটওয়ার কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সংঘর্ষে 5 জন আহত হয়। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পার্কের শ্রমিকরা বকেয়া বেতন ও ডোরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। পরে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা আশুলিয়ার কলতাসুতিতে অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় গিয়ে শ্রমিকদের বেরিয়ে আসার আহ্বান জানায়। এ সময় শ্রমিকদের সাথে ওই কারখানা শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এতে 5 জন আহত হয়। বিক্ষুব্ধরা কারখানাটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসে দেখলাম যে এখানে আগুন জ্বলতেছে, পাশে বাসাবাড়িও ছিল, বাসাবাড়িতে আগুন ছড়াইতে পারে না, আমরা দ্রুত ব্যবস্থা নিছি। আর যেহেতু এটা একটা নিট গার্মেন্টস, এখানে জ্যাকেট তৈরি হয়। আমরা এখানে এসে জানলাম যে শ্রমিক অসন্তোষের কারণে আগুন লাগিয়ে দিছে। এদিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সকাল থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। ফ্যাক্টরি বন্ধ ও 13 জন স্টাফ কারখানায় ঢোকানোর প্রতিবাদে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরাও মহাসড়ক অবরোধ করে। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা। এতগুলো শ্রমিক আজকে ফ্যাক্টরি ঢুকতে পারি নাই, হঠাৎ করে বন্ধ করে দেয়, হঠাৎ করে খুঁজে দেয়, কেন আমরা জানি না। ছুটি দেওয়ার পর আমরা বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে রাত্রে শুনি যে বন্ধ দিয়েছে, অনিষ্টকালের জন্য বন্ধ দিয়েছে। দাবি আমাদের বেতন দেন, যদি ঠিক মতন চালাইলে চালাবে, না চালাইলে আমাকে 3 মাসে বেতন দিয়ে যা করার দরকার কোম্পানি তাই করবে। শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশের এলাকার বেশ কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। সাভারে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড কারখানার 5 শতাধিক শ্রমিক। শ্রীডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা। তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য আমদানি রপ্তানির বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পাকিস্তানের করাচি বন্দর থেকে 370টি কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা জং চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে নোঙর করে গেল সোমবার। এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করা ওই জাহাজটির মধ্যে 115টি কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট, 46টিতে ডলোমাইট, 35টি কন্টেইনারে চুনা পাথর, 6টিতে ম্যাগনেসিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল, 28টি কন্টেইনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়। এছাড়াও একটি কন্টেইনারে ছিল গাড়ির যন্ত্রাংশ, 42টি ছিল রেফার কন্টেইনার, আর 14টি কন্টেইনারে 203 টন আলু এবং 611 টন পেঁয়াজ আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে নোঙর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন। আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস। এর মধ্যে ফেব্রিক্স আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লাইমস্টোন আছে, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে, সোডা অ্যাশ আছে। এইগুলি বেসিক্যালি আইটেম। এর বাইরে অন্য কোন আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলো নাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। এক এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়।
তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শুধু পাকিস্তান না, আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্য, আরএনজি সেক্টরটা উপকৃত হবে। করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে ৬,৩৩৭ টন পণ্য আমদানি করা হয়। এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ, নাসির ফ্লোর গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ 18টি প্রতিষ্ঠান। এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে 73টি কন্টেনারে আনা হয় খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, কপার ওয়্যার সহ বিভিন্ন পণ্য। এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত রোগে রোববার রাজধানীর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। 1943 সালের 1 জানুয়ারি নওগাঁয় জন্ম নেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ফুটবল খেলা শুরু করেছিলেন 50-এর দশকে। 1961 সাল থেকে 1975 সাল পর্যন্ত টানা 15 বছর খেলেছেন ঐতিহ্যবাহী মডার্ন স্পোর্টিং এর হয়ে। দায়িত্ব পালন করেছেন অধিনায়কের। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারকা ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। নিজেদের ফুটবল শৈলী কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে তৈরি করেছিলেন বিশ্ব জনমত। ভারতের বিভিন্ন রাজ্যে 16টি প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্যে 12টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। খেলা ছাড়ার পর মডার্ন স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন জাকারিয়া পিন্টু। এছাড়া মোহামেডান ক্লাব ও ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসেবেও। দেশের স্বাধীনতা ও ফুটবল ইতিহাসে চিরকাল অনুপ্রেরণা হয়েই থাকবেন তিনি। পরপারে ভালো থাকুন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেলে রক্তাক্ত রেলযাত্রীরা। প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত বিএনপি, গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ। ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ঋণ 10,000 কোটি টাকা, শেয়ার বিক্রির সিদ্ধান্ত। এবং প্রিমিয়ার ব্যাংকে ডাক্তার ইকবালের পারিবারিক লুটপাট, রয়েছে অর্থ পাচারের বিস্তর অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।